সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইজি টু লার্নের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তার আগে বলি, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পরিসংখ্যান অঙ্ক নিয়ে। অষ্টম শ্রেণীর হচ্ছে 11তম অধ্যায় এবং নবম দশম শ্রেণী হচ্ছে 17তম অধ্যায় পরিসংখ্যান। আজকে ভিডিওটি দেখলে পরিসংখ্যানে তোমরা সবাই 10-এ 10 পাবে। তো আমার প্রথম ক্লাসে আজকে আলোচনা করব পরিসংখ্যানের যাবতীয় সংজ্ঞা এবং সূত্র নিয়ে, এবং গড়, মধ্যক, প্রচুরকের কীভাবে বক্স নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আলোচনা। তো প্রথমে দেখি পরিসংখ্যান কী। পরিসংখ্যান হচ্ছে সংখ্যা বিষয়ক বিজ্ঞান। কোনো ঘটনা সম্পর্কিত সংখ্যাসূচক তথ্যই ওই ঘটনার পরিসংখ্যান। যদি আমরা এটাকে অন্যভাবে বলি, সংখ্যাভিত্তিক কোনো তথ্য ও ঘটনা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের উপাত্ত দুই প্রকার: প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত কি আসলে সেটা আমরা দেখি। উৎস থেকে যে উপাত্ত সরাসরি সংগ্রহ করা হয় তাকে বলে প্রাথমিক উপাত্ত। এই উপাত্ত সরাসরি সংগ্রহ করা হয় বলে এটি নির্ভরযোগ্যতা বেশি, সরাসরি করা যায়। যেমন সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রাপ্তের গণিত নম্বর। সপ্তম শ্রেণী, দশম শ্রেণী, অষ্টম শ্রেণী যে কোনো শ্রেণীরই গণিতের প্রাপ্ত নম্বরটা হচ্ছে কি প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত। মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত কি পরোক্ষ উৎস থেকে যে উপাত্ত সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক উপাত্ত বলে। যেমন বিভিন্ন জেলার তাপমাত্রা, যা আমাদের পক্ষে সরাসরি সংগ্রহ করা কি সম্ভব নয়, এটা অন্যের উপর নির্ভর করতে হয়, তাই এটি নির্ভরযোগ্যতা কম। তাহলে প্রাথমিক এবং মাধ্যমিক উপাত্ত আমরা বুঝলাম। এখন আমরা দেখব তথ্য উপাত্ত কী। তথ্য বলতে দৈনন্দিন জীবনে যা কিছু শুনি, দেখি বা সংগ্রহ করি তা হচ্ছে তথ্য। তথ্য আমরা অনেকভাবে অনেক কিছু সংগ্রহ করি। যদি আমরা এটা অন্যভাবে বলি, তথ্য বলতে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন খবরাখবরকে আমরা বোঝাই। আর উপাত্ত কি পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। তবে একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয়। একটা মাত্র সংখ্যা বলতে 1, 2 এরকম হতে পারে, কিন্তু একটা 1 দিলে বা 5 দিলে শুধু একটা সংখ্যা হলে কিন্তু পরিসংখ্যান উপাত্ত বোঝায় না। এটা যদি আমরা উপাত্তটা অন্যভাবে বলি, উপাত্ত বলতে বিভিন্ন তথ্যের একত্রে সুসজ্জিত সারিকে বোঝায়। উপাত্ত বলতে বিভিন্ন তথ্যের একত্রে সুসজ্জিত সারিকে বোঝায়। উপাত্ত আবার কয় প্রকার? উপাত্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এখন দেখবো আমরা বিন্যস্ত উপাত্ত আর অবিন্যস্ত উপাত্ত কী। বিন্যস্ত উপাত্ত, এখানে আমরা কতগুলি বিন্যস্ত মানে এলোমেলোভাবে সাজিয়ে রাখছি আমরা কিছু উপাত্ত। তো বিন্যস্ত উপাত্ত বলতে যে উপাত্তের মানগুলো ক্রমানুসারে, অর্থাৎ ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন এখানে এলোমেলো আছে, যদি আমরা কি বলি ক্রমানুসারে ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম, যদি এখানে আমরা সাজিয়ে লিখে এটাকে এক, এই উপাত্তগুলোকে 1, 2, 3, 4, 5, 7, 8, 12, তাহলে আমরা এটাকে বুঝতে পারতেছি যে ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়, আর অর্ধক্রম যদি আমরা বড় থেকে ছোটো সাজাই, মানে যে কোনো একটা সাজানো হতে হবে। এটা হলো বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্তটা কি? যে উপাত্তের মানগুলো কোনো ক্রমে সাজানো থাকে না, অর্থাৎ মানগুলো এলোমেলোভাবে সাজানো থাকে। যেমন আমরা যদি এটাই বলতে পারি এলোমেলো সাজানো আছে, যেমন আমরা 2, 7, 1, 3, 5, 4 এরকম সংখ্যা হলে কি, তাহলে এটা বলতে পারবো অবিন্যস্ত উপাত্ত। পরিসর জিনিসটা কি? আমরা পরিসর নির্ণয় করবো কীভাবে বা কখন? যখন কিছু উপাত্ত দেওয়া থাকবে আমাদের 20টি বা 30টি বা 40-50টি, তখন এটা থেকে আমরা আমাদের শ্রেণীর সংখ্যা বের করতে বলি, তখন আমরা অবশ্যই পরিসর নির্ণয় করবো। তাহলে পরিসর সংখ্যাটা কি? কোনো উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যের সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তা উপাত্তের পরিসর। তো পরিসর সূত্রটা কি? সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ তার সাথে 1 যোগ দিতে হবে, তাহলে আমরা কী পাবো? পরিসর পাবো। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। এখন আমরা দেখব গড়। এখন আমরা দেখব গাণিতিক গড়। কতগুলো সংখ্যার সমষ্টিকে মোট সংখ্যার পরিমাণ দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যায় তাহলে ওই সংখ্যার গাণিতিক গড়। আমরা নর্মাল গড় আমরা জানি যে
যতগুলো সংখ্যা থাকে, যেমন আমরা ষষ্ঠ শ্রেণী এই পঞ্চম শ্রেণীর যদি আমাদের বিষয় থাকে 6টা, তাহলে আমরা 6টা সংখ্যার নম্বরকে আমরা কি ভাগ দিব কি দিয়ে, ওই সংখ্যাগুলো। বিষয় যেহেতু 6টা, তাহলে অবশ্যই 6 দিয়ে ভাগ দিব। যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, ধর্ম, বিজ্ঞান, এই 6টা বিষয়তে এক একটা বিষয় এক এক রকম নাম্বার পেলে বিষয় 6টা যদি আমরা এখান দিই যে বাংলায় পাইছে 50, ইংরেজি 80, সমাজ 60, গণিত 90, বিজ্ঞান 80, ইসলাম ধর্মতে আছে 70। এখানে বিষয় হচ্ছে 6টা, তাহলে আমরা সবগুলো যদি যোগ করি, সবগুলো যোগ করে আমাদের ভাগ দিতে পারি এই সংখ্যা দ্বারা। তো এখানে বিষয় হলো 1 2 3 4 5 6, তো সবগুলো যদি আমরা যোগ করে যদি বিষয় ভাগ দিলে আমাদের ওটা কিন্তু গড় হয়ে গেল। আর গাণিতিক গড়টা সেম কাজই। মধ্যক কোনো পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত সমান 2 ভাগে ভাগ করে পাওয়া যায় সেই মান হবে মধ্যক। আমরা মধ্যকটা বক্সের মাধ্যমে দেখাবো। আগে আমরা সূত্রগুলো এই সংখ্যাগুলো দেখে নিই। প্রচুরক, যে উপাত্তে কোনো উপাত্তে যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। একটা উপাত্তের মধ্যে যে সংখ্যাটা একাধিকবার থাকবে, যেমন 1 2 3 3 4 5 5, যদি আমরা উদাহরণ দিই যে 1 2 3 4 4 2 2 5, এখানে কোন সংখ্যাটা বেশি আছে, তাহলে 2 3বার আছে, তাহলে এটা হলো প্রচুরক। চলক কী জিনিস? পরিসংখ্যানে আলোচিত সংখ্যাসূচক উপাত্ত সমূহই চলক। চলক আমরা 2 রকম বলতে পারি, বিচ্ছিন্ন চলক, একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এখন দেখি বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা। বিচ্ছিন্ন চলক, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যার হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন পরীক্ষার প্রাপ্ত নম্বর, জনসংখ্যার নির্দেশক উপাত্ত, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলকের যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা, সেই চলককে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন বয়স, উচ্চতা, ওজন, এই সবগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। কেন্দ্র প্রবণতা কী? কেন্দ্র প্রবণতা মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্ত সময়ের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? 3টি: গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক। এখন আমরা পরবর্তী আলোচনাটি দেখি। গণসংখ্যা কী? একটি উপাত্তের মোট উপাদানগুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করলে বিন্যস্তলের প্রতিটি শ্রেণীর উপাদানকে গণসংখ্যা বলে। ভিন্ন ভিন্ন শ্রেণীতে গণসংখ্যা আমরা জানি ট্যালি থেকে নির্ণয় করতে হয়, এটা সবাই জানো। ক্রমিত গণসংখ্যা এটা কি? গণসংখ্যাকে ক্রমান্বয়ে যোগ করার ফলে ক্রমযুক্ত গণসংখ্যা পাওয়া যায়। সেটা আমরা মধ্যক থেকে দেখাবো যে ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে বের করে। গণসংখ্যা বহুভুজ, যেটা আমরা বহুভুজ অঙ্কন করবো। তারপর আমরা সংখ্যাটা দেখি। অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীত গণসংখ্যার নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমের রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই গণসংখ্যা বহুভুজ। অজীব রেখা, কোনো উপাত্তের শ্রেণীবিন্যাসের পর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা x অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমিত গণসংখ্যা y অক্ষ বরাবর স্থাপন করে অজীব রেখা পাওয়া যায়। আয়তলেখ কি? অবিচ্ছিন্ন গণসংখ্যার সারণী লেখচিত্র আয়তলেখ বলে। অবিচ্ছিন্ন গণসংখ্যার সারণীর লেখচিত্রকে আয়তলেখ বলে। এই অজীব রেখা আর হচ্ছে গণসংখ্যা বহুভুজ, এই দুইটা শুধু এইটে আমাদের ওইভাবে প্রয়োজন হয় না, বা আমাদের ব্যবহার করি না আমরা এটে, কিন্তু নবম দশম শ্রেণীতে এগুলি সবই লাগে। ষষ্ঠ শ্রেণীতেও আমাদের লাগে, আমরা জানি। গণসংখ্যার বহুভুজ অজীব রেখাটা শুধু এসএসসি স্টুডেন্টদের জন্য। এখন আমরা গড়, মধ্যক, প্রচুরক কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখি সূত্রগুলা। আশা করি সবাই সংখ্যাগুলি বুঝতে পারছো, না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবা। এখন আমরা দেখব পরিসংখ্যানের সূত্র। গড়ের সূত্র হচ্ছে এক্স বার, এটা অনেকে দিলেও এটা অনেকে দেয় অনেকে দেয় না, এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণন এইচ। এখানে এ বলতে অনুমান গড়, আর এটা বলতে সংখ্যাগুলো যে আমরা ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা যোগ করি তার মোট সমষ্টিকে বোঝানো হয়। এন বলতে গণসংখ্যা, আর এইচ বলতে শ্রেণীব্যাপ্তি মধ্যক। এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এল বলতে এখানে বোঝানো হচ্ছে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আর এন বাই টু
এন তো আমরা জানি, এন বলছে গণসংখ্যার ভাগ দিলে, আর F3 হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, ওটা আমরা মধ্যক করলে দেখতে পারবো। H হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর FM গণসংখ্যা বলা হয়। প্রচুরকের L এই নাম, প্রচুরক শ্রেণী নির্ণয় সীমাকে বলা হয় L প্লাস F1। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা থেকে বের করতে হয় F1, আর F2 বের করতে হয় প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এটা আমরা বক্সে দেখব। আর এই তো শ্রেণীব্যাপ্তি। জোড় সংখ্যার মধ্যক, বেজোড় সংখ্যার মধ্যক। জোড় সংখ্যা বলতে এখানে যদি আমরা 10টা সংখ্যা লিখি 1 থেকে 10, তাহলে আমরা জোড় সংখ্যার মধ্যক সূত্র বসাবো 1 2 3 4 এরকম যদি আমরা 10টা পদ বসাই, তাহলে n/2 n/2 + 1 তোমার পদের যোগফল বাই 2, তাহলে আমরা এই সূত্র বসাবো। আর বেজোড় সংখ্যার মধ্যে যদি 1 থেকে 9 সংখ্যা থাকে, 9টা সংখ্যা বা 7টা বা 11টা সংখ্যা থাকে, তাহলে আমরা বসাবো n+1/2। যেমন আমরা যদি এখানে লিখি 1 2 3 4, এই 4টা কিন্তু জোড় সংখ্যা, যেহেতু 4টা আছে, তাহলে আমরা 4টা যোগফল করবো 4 3, তখন আমরা এই সূত্রগুলো বসাবো n/2 n/2 + 1/2। n বলতে এই 4টা সংখ্যা, তাহলে 4/2 দিয়ে ভাগ দিবে 2, আর 4 দিয়ে 2 দিয়ে ভাগ দিলে 2, 2 আর 1 3, তাহলে এখানে হচ্ছে 2 ও 3, 2 আর 3 যোগফল কত? 2 আর 3 এর যোগফল কিন্তু 5, 5 এর 2 ভাগ দিলে 2.5, তখন আমাদের কিন্তু 2 ঘর, তখন কিন্তু আমরা এই সংখ্যাটা মানে 2 ঘর বলতে 2 এর বেশি, ওই ঘরটা আমরা মধ্যক করবো। আর বেজোড় সংখ্যা যদি হয় 3টা, তাহলে আমরা 1 2 3 কোনটা মধ্যক পাবো আমরা? তাহলে যেহেতু সংখ্যা 3টা, তাহলে 3 আর 1 4, 4 এর 2 ভাগ দিলে কত হবে? 2, তাহলে এই মাঝখানে 2। তাহলে বেজোড় সংখ্যা আর জোড় সংখ্যার মধ্যক আমরা দিলাম। এখন আমরা গড়, মধ্যক, প্রচুরক বক্স দেখবো আমরা। সংকেত পদ্ধতি গড় নির্ণয় কীভাবে করে সেটা দেখো সবাই। এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। আমরা মধ্যবিন্দু বলতে কী বুঝি সেটা আমরা জানি, যে দুইটা সংখ্যার যোগ করার পর 2টা ভাগ দিলেই মধ্যবিন্দু পাওয়া যায়। তাহলে 11 আর 20 যোগ করলে 31, 31-এর 2টা ভাগ দিলে কত আসে? 15.5। ব্যবধান হচ্ছে এখানে 10, 11 থেকে 20, 11 থেকে শুরু করে 20 তৈরি করলে আমরা ব্যবধান পাই 10। তাহলে এখানে 10 10 করে বাড়িয়ে দেবো, 15 25 35 45 55, এগুলো হচ্ছে মধ্যবিন্দু। একটা মধ্যবিন্দু বার করলে কিন্তু ব্যবধান করে বার করলে হয়ে যায়। আর আমাদের ইউআই কীভাবে বের করবো আমরা? অনেকেই দেখে ঘর গুণা বের করে 1 2 3 4 5, মাঝখানে শূন্য বসাতে বের করে, কিন্তু আমি যেটা একদম প্রকৃত নিয়ম সেটাই বলি, যেটা এখানে আমাদের ইউআই xi-a/h দেওয়া আছে, তার মানে এটা কী আছে? যেটা অনুমান গড়, তো আমরা এই 5টার মধ্যে যে কোনো একটা অনুমান করি, যেহেতু এই দুইটা যদি আমরা এখানে অনুমান দিই, তাহলে আমরা এটা বলতেছি অনুমান বা আনুমানিক গড়। তো উপর দিকে প্লাস না মাইনাস সেটা নিয়ে একটা দ্বিধাভোগের মধ্যে পড়তে হয়। তোমরা ইচ্ছা করলে এটার মধ্যে কিন্তু দিতে পারবা, এটা অনুমান গড় যেখানে মনে সেখানে দেওয়া যাবে। তা আমরা এখন দেখি যে xi বলতে এগুলা, xi থেকে বাদ দেবো কারে? এ, তাহলে আমরা প্রথমটা 15.5, 15.5 থেকে যদি 20 বাদ দিই, 15.5 থেকে যদি আমরা 20 বাদ দিই, তাহলে আমাদের আসে কত? সরি, এটা তো বড় সংখ্যা। 20 15.5, 5 আছে 10/5 হলে হাতে 1 6 6/4 হলে 4.5, তো 4.5কে যদি আমরা এই ব্যবধান 10 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের কত আসে দেখো। সরি, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, যেটা আমরা অনুমান গড় সেটা আমরা ধরবো এটাকে। তো এখন যদি আমরা 35, তাহলে আমাদের কী আছে দেখো, xi-a, তো xi বলতে আমাদের বোঝানো হয়, যদি আমরা প্রথমটা বের করি 15 থেকে 35 বাদ দিলে দশমিক আছে বিয়োগ করবো, তোমরা ক্যালকুলেটার দেখবে 20, 15 থেকে 35 যদি বিয়োগ করো xi থেকে a, তাহলে xi হচ্ছে আমাদের প্রথমটা, 15 থেকে বাদ যাবে a বলতে আমাদের এটা, তাহলে 15 থেকে এটা বাদ দাও, ক্যালকুলেটার দেখো অবশ্যই তোমরা 20 পাবে। তো -20, এখানে বাংলা যদিও ইংলিশ আর এখানে অঙ্কের দুইটা মিশ্রণ রেট হয়েছে, সমস্যা নাই, তারপরেও তোমরা ঠিক করে দেবে পরীক্ষার সময়। ব্যবধান আছে 10 দিয়ে ভাগ দাও 2 -2, তাহলে প্রথমটা -2,
25 থেকে যদি 35 বাদ দাও তাহলে আসবে 10, এটার মাধ্যমে এক্স থেকে এ, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ঘর যেটা আমরা করতেছি, তাহলে এটা থেকে এটা বাদ দিব, যেহেতু এটা পরে, তাহলে বাদ দিলে আসে 10, 10 দিয়ে 10 বাদ দিলে 1, আর 35 সাথে যদি 35 বিয়োগ করি তাহলে আসবে 0, 0 দিয়ে ভাগ দিলে 0ই 10-এ, এটার সাথে এটা বিয়োগ দিলে তাহলে আসবে 10, এখন কিন্তু এটা কিন্তু বড়, তাহলে 10, 10 দিয়ে ভাগ দিলে 1, 55 থেকে 35 বাদ দিলে 20, 20 থেকে যদি 10 দিয়ে ভাগ দিও তাহলে আসবে 2। তাহলে কিন্তু আমরা সবাই দেখলাম যে কীভাবে সহজ পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায়। তোমরা শূন্য দেওয়ার পর অনেকে কিন্তু উপর দিকে 1, 2, 3 এরকম দিয়ে দেয়, কিন্তু তোমরা এটা দিবা না, তোমরা অনুমান কর থেকে সবসময় এই সূত্রটার মাধ্যমে বের করবা, দেখবে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় আর ভুল হবে না। তো এখানে আমরা এই দেখি, এই বলতে আমাদের কোনটা 35.5 সামেশন এফ আই ইউআই, সামেশন এফ আই ইউআই, এটার মান আসবে আমাদের, যদি আমরা 4 দোকানে 8 গুণ দিই, যেহেতু এফ আই ইউআই, তাহলে 4 দোকানে 8, 16 দিয়ে 1 16 মাইনাস 0 দিয়ে গুণ করে 0, 25 25, 15 দোকানে 30। তো এই সবগুলো যদি আমরা যোগ করি, 30 আর 25 55, 55 থেকে 16 আর 24, 55 থেকে 24 বাদ দিলে কত আসে 1, 2 আছে 3, 31। যেহেতু প্লাস সংখ্যা বড় তাহলে আমরা এখানে দিতে পারি 31, সমষ্টি সামেশন এফ আই ইউআই। এন বলতে আমাদের বোঝানো হয় মোট যোগফল, তো এখানে আছে 20, 20, 40, 40, 50, 60, 70, 80, এন 80, আমাদের ব্যবধান হচ্ছে 10। তো এখন আমরা প্রচুরকে গড়ের সূত্র বসা দিই, এ প্লাস সামেশন এফ আই ইউআই এন গুণন এইচ। তো দেখি এর মান আমাদের এ আমাদের 35.5, সামেশন এফ আই ইউআই 31, এন হচ্ছে আমাদের কত, যদিও ইংলিশ সংখ্যা এরকম একটু হয়েছে, ইংলিশ আর বা বাংলা মিশ্রণ চলে আসছে, তোমরা পরীক্ষা ঠিক করে রাখবা। এন বলতে আমাদের 80, এইচ, আচ্ছা আমি লাইনটা কেটে তোমাদের ইংলিশে লিখে দিই। তো এর মান হচ্ছে কত 35.5 প্লাস সামেশন এফ এর মান 31, এন এর মান 80, এইচ এর মান 10, 35.5 এটা দ্বারা গুণ করলে 310/80, 35.5, 310 যদি আমরা 80 দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখি আমরা, 310/80, 3.875, এটা যোগ করলে আসবে কত 35.5, 39.375। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় সবাই আমরা বুঝতে পারলাম। এখন দেখব আমরা মধ্যক নির্ণয়। মধ্যক ক্রমিত গণসংখ্যা বা যৌথ গণসংখ্যা একই জিনিস। তো এখানে আমাদের শ্রেণীতে আছে গণসংখ্যা দেওয়া আছে, তাহলে ক্রমিত গণসংখ্যা বা মধ্যকের ক্ষেত্রে প্রথমে আমরা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে দিব, তারপর আমরা এই সংখ্যার সাথে কোনো আঙ্গনে যোগ করব, 4-এর সাথে 16 যোগ করলে 20, 20-এর সাথে 20 যোগ করলে 40, 40 আর 25 যোগ করলে 65, 65 আর 15 যোগ করলে 80। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে প্রথমটা ঠিক রাখবে আর কোনাকুনিভাবে যোগ করে দেবে, তাহলে ক্রমজ মানে হচ্ছে একটার সাথে একটা যোগ করা। এখানে এল বলতে কী বোঝানো, এই বক্সটা একটু মনোযোগ সহকারে সবাই দেখবা। এখানে আমরা এল কীভাবে নির্ণয় করবো, তো আমাদের এখানে একটা লেখা আছে যে এখানে এন সমান কত 80 এবং n/2 সমান 80 নিচে দিতে ভাগ দিলে কত আসে 40। এই 40তম ঘরটা কোথায় আছে আমাদের খেয়াল করতে হবে। এখানে যদি আমরা 40তম ঘরটা দেখতে পাচ্ছি, এটা খেয়াল করে সবাই, আমি যে গুল দাগ দিতেছি এটা কিন্তু 40তম, তার মানে আমাদের এটা কিন্তু মধ্যক শ্রেণী। তাহলে আমরা বলবো যে 40তম পদের মান হবে মধ্যক, যা আমি যেটা গোল দাগ দিলাম 31 - 40 শ্রেণীতে
অবস্থিত। তাহলে মধ্য কি সেটা আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখি যে এটা হচ্ছে কিন্তু আমাদের এল শ্রেণীটা দেখতে পাচ্ছি। প্রথম খেয়াল করবা যে এখানে যেটা আসছে এটা কিন্তু মধ্যক, এই 40টা কিন্তু মধ্যক, কিন্তু আমাদের খেয়াল করতে হবে ক্রমিত ঘরের ভিতরে আমরা মধ্যক দেখতে পাচ্ছি যে 40, এই ঘর বরাবর এটা হচ্ছে মধ্যক শ্রেণী। কিন্তু আমরা যদি 31 গোল দাগ দিচ্ছি এখানে, তাহলে 31টা হচ্ছে আমাদের এল, যেটা আমরা নিম্ন সীমা বলি। এফসি নির্ণয় করার আগে আমরা খেয়াল করবো এফএমটা। তাহলে এই ঘর বরাবর এটা বলা হয় এফএম এর থেকে ঠিক উপরে গেলে বের হয় আমাদের এফসি। তাহলে এফএম হচ্ছে আমাদের 20, এফসি হচ্ছে আমাদের 20, আর এইচ বলতে ব্যবধান 10। অনেকেই মধ্যক নির্ণয় করার সময় যে এটার মধ্যে সবথেকে যে বড় সেটাকে তোমরা এফএম বসাই দাও, কিন্তু এটা কিন্তু ঠিক না। এটা হচ্ছে সঠিক নিয়ম, এই নিয়মটা ফলো করবা। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে এফএম বড় থাকলে ওটা দেওয়া হয়ে যায়। তবে তোমরা এই নিয়মটা ফলো করবা যে এই 40 এটা বের করবা, এটা বের করে দেখবা এখানে যেটা আসছে শ্রেণীটা নির্ণয় করবা, তারপর এলটা, আর এটা কিন্তু এফএম, তখন অটোমেটিক আসবে। এখন আমরা দেখব যে মধ্যকের সূত্রের সাহায্যে মধ্যকের মানটা বের করা। তাহলে আমরা আমাদের মধ্যকের সূত্র লিখছি, আমাদের মানও দেওয়া আছে এখানে। তাহলে এল হচ্ছে আমাদের 31, n/2 বলতে আমাদের গণসংখ্যা যেহেতু আমাদের দেওয়া আছে এখানে, n/2 বলতে আমরা বের করছি 40। এফসি হচ্ছে আমাদের কত 20, ব্যবধান এইচ 10, এফএম 20। 31 সেটা বিয়োগ করলে আমরা কত পাবো 20, 10 নিচে 20 দিয়ে দিলাম আমরা 31। কিন্তু এখানে কিন্তু যোগ করবো না, এটা হলো গুণের কাজ আগে। এই 20 আর 20 কাটতে পারো তোমরা, আবার গুণ দিয়েও কাটতে পারো। তো 20 আর 20 কাটা গেলে এখানে কত 10, 31 আর 10 যোগ করলে 41। তাহলে আমাদের মধ্যক নির্ণয় হয়ে গেল। আশা করি সবাই মধ্যক, ক্রমিত গণসংখ্যা ও যৌথ গণসংখ্যাটা সবাই বুঝতে পারছো। না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবা। প্রচুরক আমরা এটা দিয়ে নির্ণয় করতে পারবো। প্রচুরকের কোনো ছকের প্রয়োজন নেই। প্রচুরকের সঙ্গে শ্রেণীর গণসংখ্যাটা খেয়াল করবা, তাহলে প্রচুরক নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখি এই বক্সটা আমাদের কোনো প্রয়োজন নাই। এই বক্সটা যদি আমরা বাদ দিই, দেখো খেয়াল করো সবাই, তাহলে আমাদের দুইটা বক্স থাকলে হয়। প্রচুরক আবারও বলতেছি, প্রচুরক নির্ণয় করার সময় কখনো বক্স আঁকবা না, শুধু সূত্র দিয়ে মান বের করবা। প্রচুরকের মধ্যে সবথেকে বড় কি সেটাকে খেয়াল করবা। এটার মধ্যে সবথেকে বড় হয়েছে আমাদের 25। এই 25 থেকে কিন্তু সব নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা আন্ডারলাইন দিই আগে, খেয়াল করে সবাই। এই 25 এটাকে আমরা মুছে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সব থেকে যে বড় থাকবে সেটা হলো প্রচুরকের সময় এফএম। তো এটা থেকে আমরা যদি এই 20 বাদ দিই, তাহলে আমরা পাবো F1, আর এই 25 থেকে যদি নিচেটা বাদ দিই তাহলে পাবো F2। আর এটা কিন্তু যেহেতু এখন কিন্তু এটা না, এখন কিন্তু এটা কিন্তু প্রচুরক শ্রেণী। তাহলে এটা আমরা ফ্লোর দিয়ে ঠিক করে রাখি এটাকে। তাহলে আমার যেহেতু এফএমটা হচ্ছে কত 25, তাহলে 25 বড়, তাহলে এটা হলো আমাদের শ্রেণী, প্রচুরক শ্রেণী। তাহলে এটা হচ্ছে আমাদের এল, খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের এল। তাহলে এখানে এলটা হচ্ছে 41, এফএমটা হচ্ছে আমাদের 25, এফ থেকে কিন্তু আমাদের F1 আর F2 বাই করতে পারে। এটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে এটা পাবো F1, সবাই নোট করে রাখতে পারো এটা F1। আর এটা থেকে যেটা বাদ দেওয়া তাহলে পাবো আমরা F2, আর এটা কিন্তু ব্যবধান এইচ। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে গণসংখ্যা দিয়ে বের করতে হয়। তাহলে আমাদের দেখি আমরা প্রচুরকের সূত্রটা। তাহলে আমাদের এল কত পাইছি আমরা, এখানে 1 আছে, এল হচ্ছে আমাদের 41। 25 থেকে 20 বাদ দিই আমরা, তাহলে আমাদের F1 20 বাদ দিলে 5, 25 থেকে 15 বাদ দিলে 2 পাবো আমরা, সেটা হলো 25 থেকে 15 বাদ দিলে 10, আর এটা ব্যবধান হচ্ছে 10।
এটা ফ্লোটের কারণে মুছে গেছিলো, এটা আবার ফিরে দিয়ে দিলাম যে এটা হতো 31। তো এখন আমরা প্রচুরক দেখি। প্রচুরের সূত্র হচ্ছে আমাদের L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H। L বলতে এখানে কত 41, F1 বলতে 5, F1 F2 5 প্লাস 10, দুইটা মান দেওয়া স্যার। H বলতে এখানে কত আমাদের 10 প্লাস এটার সাথে গুণ দিলে 50, 5-এর সাথে 10 যোগ করলে 15, 5-এর সাথে 15 ভাগ দিই, ভাগ দিলে আসে 3.333। অনেকগুলো 3 আসে, তোমরা 3 ঘর পর্যন্ত নিবে। যদি এটা আমরা যোগ করি তাহলে আমাদের কত আসে দেখি, 44.33। যেহেতু দশমিক অনেকগুলো 3 ছিল, তাহলে আমরা এটা কী লিখবো, প্রায়। আশা করি সবাই পরিসংখ্যান বিষয়টা বুঝতে পারছো। অবশ্যই এখন সবাই পরীক্ষা আসলে জিএসসির স্টুডেন্ট এবং নবম দশম শ্রেণী বলতে এসএসসি স্টুডেন্টরা সবাই 10-এর মধ্যে 10 পাবা, এবং নবীর থেকে আসলেও কিন্তু তোমরা নবীর থেকে সম্পূর্ণ নাম্বার পাইবা। আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম।